গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং অল অফ ইউ ডিয়ার স্টুডেন্ট। প্রত্যেকে গুড ইভিনিং। তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাবে আজকে 23 নম্বর প্র্যাকটিস সেটে। এবং ক্লাসটা শুরু হওয়ার আগে তোমরা প্রত্যেকে কিন্তু তোমাদের যতগুলো বন্ধু রয়েছে যারা এসএসসি জিডির পরীক্ষা দিতে চলেছে 2025-এ, তাদেরকে তোমরা প্র্যাকটিস সেটটা অবশ্যই শেয়ার করে দেবে। আজকের ক্লাসটা, আজকের সেশনটা প্রত্যেকেই শেয়ার করে দেবে যেন তারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, প্রতিদিনের মতো তোমরা আমি করার আগে তোমরা করার চেষ্টা করবে, দেন তোমরা যদি না পারো তারপরে আমার কাছ থেকে সলিউশনটা দেখবে। আগে কাজ হবে নিজে থেকে করার চেষ্টা। যেহেতু আজকে আমাদের 23 নম্বর প্র্যাকটিসের অলরেডি আমরা কি কমপ্লিট করে এসেছি, অলরেডি আমরা কনসেপ্ট ক্লাস কমপ্লিট করে এসেছি, আর 1 থেকে 22টা আমাদের প্র্যাকটিস সেট প্রত্যেক দিন কিন্তু আমরা কমপ্লিট করে এসেছি। 1 2 3 4 করে করে অলরেডি 22টা প্র্যাকটিস সেট কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো আর বেশি কিছু না বলে আমরা প্রশ্নের দিকে যাই। কি বলছে, যদি একটি সিলিন্ডারের উচ্চতা 25% বৃদ্ধি পায়। একটা সিলিন্ডার রয়েছে, সিলিন্ডার বলতে কি আমার এইটা একটা সিলিন্ডার রয়েছে, সিলিন্ডারের উচ্চতাটা আমার 25% বৃদ্ধি পেয়েছে। উচ্চতাটা আমার কি হয়েছে, 25% বৃদ্ধি পেয়েছে। আর বলছে এর ভূমির ব্যাসার্ধটা অর্থাৎ ভিত্তির ব্যাসার্ধ 15% হ্রাস পেয়েছে, 15% হ্রাস পেয়েছে। তাহলে বলছে এর বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল শতাংশ বৃদ্ধি বা হ্রাসের হার নির্ণয় করো। তাহলে এই যে উচ্চতাটা 25% বৃদ্ধি পেলো, ব্যাসার্ধটা 15% হ্রাস পেলো, তাহলে এর যে বাঁকা তলের ক্ষেত্রফল, বাঁকা তল বলতে এই তলটা গোলাকার যে তলটা রয়েছে, এই তলটার ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে সেটা শতকরায় আমাকে বার করতে বলেছে। তাহলে এখানে আমরা কি পাবো, দুটো জিনিস পাবো, একটা হবে আগে আর একটা হবে পরে। কি পরে স্যার? 25% মানে জানি আমরা 1/4। কেমন করে? 25/100 কাটাকাটি করতে গেলে 1/4। তার মানে 25% বৃদ্ধি পেয়েছে কি উচ্চতাটা, এটা লিখলাম উচ্চতা, তারপরে লাইনে লিখবো আমরা ব্যাসার্ধ। আর উচ্চতাটা আমার 25% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 1/4। অর্থাৎ আগে যদি 4 ছিল তার মানে 1 বৃদ্ধি পেয়েছে, তার মানে কত হয়ে যাবে পরে 5। আগে ছিল 4, এখন হয়ে গেছে 5, যেহেতু 1 বৃদ্ধি পেয়েছে। এবার কি বলছে, ব্যাসার্ধটা আমার 15% হ্রাস পাচ্ছে। 15% মানে কি জানি আমরা, 3/20। অর্থাৎ 15/100 কাটাকাটি করতে গেলে 3/20। অর্থাৎ আগে যদি আমার 20 ছিল ব্যাসার্ধটা, তাহলে এখন হয়ে গেছে হ্রাস পেয়েছে মানে 3 হ্রাস পেয়েছে, 20-তে 3 হ্রাস পেয়েছে, মানে এখন কত হয়ে গেছে 17। এখান থেকে আমরা আগের উচ্চতা আর আগের ব্যাসার্ধ পেয়ে গেলাম, এখান থেকে পরের উচ্চতা আর পরের ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আগে আমরা বের করব আগের ক্ষেত্রফলটা, বক্রতলের ক্ষেত্রফলটা সিলিন্ডারের, আর এখান থেকে বের করব পরেরটা, দিয়ে আমরা দুটোকে কম্পেয়ার করব যে কত বৃদ্ধি না হ্রাস পেয়েছে। তাহলে দেখো এখানে কি রয়েছে, এর ক্ষেত্রফলের সূত্র কি হয়ে যাবে 2π। এর বক্রতলের ক্ষেত্রফল, শুধু বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হয়ে যাচ্ছে 2πr/h। তাহলে এটারও আমার 2πr/h হয়ে যাবে, π/h। এবার মানগুলো বসায় দেখো, 2π আর এর জায়গায় কত হয়ে যাবে স্যার, আর এর জায়গায় কত ছিল আগে, 20 ছিল, তাহলে 20 ইন্টু h কত আগে ছিল 4। এবার এখানে দেখো 2πr, এখানে আর কত হয়ে গেছে বৃদ্ধি পাওয়ার হ্রাস পাওয়ার ফলে 17, তাহলে 17 ইন্টু h কত হয়ে গেছে উচ্চতাটা বৃদ্ধি পেয়ে 5 হয়ে গেছে। তাহলে দেখো এখানেও 2π, এখানেও 2π, দুদিকে 2π কেটে দাও, তাহলে থাকলো কত 20 আর 4, আর এখানে কত 17 আর 5। তাহলে এই 5 দ্বারা কাটো, 4 5 20, তাহলে কত হয়ে গেল 4 4 16, আর এখানে কত থাকলো 17। তার মানে আগে ছিল 16, এখন হয়ে গেছে 17। আগে ছিল কত স্যার, আগে ছিল 16, এখন হয়ে গেছে 17। তাহলে কত বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি, 16 থেকে হয়ে গেছে বৃদ্ধি পেয়ে 17, তার মানে 1 বৃদ্ধি পেয়েছে। 1 বৃদ্ধি পেয়েছে কতর মধ্যে, 16 থেকে 1 বৃদ্ধি পেয়েছে, তাহলে শতকরা মানে 100-তে কত, তাহলে দেখো 4 4 16, 4 25 100, অর্থাৎ 25/4 যদি আমরা করি তাহলে কত হয়ে যাবে আমার, 4 5 20, 4 6 24, 4 6 24, 4 2 8, 4 5 25, 6.25% আমার কি হবে বৃদ্ধি পেয়েছে।
যখনই আমরা এই টাইপের দেখতে পাবো, অর্থাৎ আগে কত ছিল পার্সেন্টেজ থেকে বের করে নিব, পরে কত হবে সেটা বের করে নেব। এখান থেকে আমরা ফর্মুলাটা লিখব, ফর্মুলাতে আগের মানটা বসিয়ে দিলাম, এখানে ফর্মুলা লিখব, ফর্মুলাতে পরের মানটা বসিয়ে দিলাম, দুটাকে কম্পেয়ার করব। এখানেও 2 পাই রয়েছে, 2 পাই কেটে গেল, এখানে 5 রয়েছে, এখানে 20, 5 দ্বারা কাটবো, 4 5 20, 4 4 16 হয়ে গেল, এখানে 17 হয়ে গেল। তাহলে আগে ছিল 16, এখন হয়ে গেছে 17। তাহলে কত বৃদ্ধি বা কত হ্রাস পেয়েছে এভাবে বের করতে পারবো। তোমরা কিন্তু কখনোই এভাবে করতে যাবে না যে 2 পাই আর এভাবে মানটা বসালে এখানে পুরো ক্যালকুলেশন করে একটা বড় ক্যালকুলেশন পেলে যে এত ছিল আগে, তারপরে এখানে এই পায়ের মান বসে ক্যালকুলেট করে এখানে পেলে, এভাবে কখনোই করতে যাবে না। যেহেতু দুদিকেই 2 পাই রয়েছে, 2 পাই ক্যান্সেল হয়ে যাবে, যা দ্বারা কাটাকাটি যাবে, কাটাকাটি করে দেখে নেবে। এখান থেকে আমরা অনুপাতটা দেখে নেব যে আগে 16 ছিল, এখন 17 হয়ে গেছে। কত বৃদ্ধি পেয়েছে? 1 বৃদ্ধি পেয়েছে। কতর মধ্যে? 16 থেকে বৃদ্ধি পেয়েছে। তার মানে 16টা নিচে ইন্টু 100 করে দিলে আমরা পেয়ে যাব 6.25 হয়ে গেল, উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। যারা যারা করতে পেরেছো দেখি একবার কমেন্টে তোমরা থাম ইমপ্রেশন দাও, একটা লাইক পাঠাও কমেন্টে যারা যারা অ্যান্সার ঠিক করতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন দেখবে কি বলছে স্যার। প্রথম 110টি প্রাকৃতিক সংখ্যার লসাগু কত বলেছে আমাকে? এন। প্রথম 10টি প্রাকৃতিক সংখ্যার, প্রথম 110টি প্রাকৃতিক সংখ্যার লসাগুটা কত বলেছে? লসাগুটা বলেছে আমার এন। প্রথম 10টি প্রাকৃতিক সংখ্যার লসাগু হচ্ছে এন। এবার কি বলেছে? তাহলে প্রথম 115টি স্বাভাবিক সংখ্যার লসাগুটা কত? প্রথম কতটা বলেছে? 115টা স্বাভাবিক সংখ্যার আমার লসাগুটা কত? দেখো প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার অর্থাৎ প্রাকৃতিক সংখ্যা কিন্তু আমার স্বাভাবিক সংখ্যার মধ্যে আসবে। প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার কিন্তু আমার প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যার মধ্যে আসবে। তার মানে দেখো এখান থেকে একটা জিনিস বলছি, আমাকে যদি বলে 10 5, আচ্ছা এখানে দিচ্ছি 5 10 15, এদের যদি আমাকে লসাগু বের করতে বলে, বা এখানে আরও একবার 5 দিয়ে দিচ্ছে, লসাগু বের করতে বলে, তাহলে কি করব? আগে আমরা দেখব কমন কত আছে। এখানেও 5 রয়েছে, এখানেও 5 রয়েছে, আর প্রত্যেকটার মধ্যে 5 রয়েছে। 10 মানে কি? দেখো 5 ইন্টু 10-এর জায়গায় 5, 10-এর জায়গাতে কী লিখতে পারি? 5 ইন্টু 2 লিখতে পারি তো। 15 জায়গাতে কী লিখতে পারি? 5 ইন্টু 3 লিখতে পারি, তাই তো। আর এখানে কত রয়েছে? 5। তার মানে দেখো 5 যতগুলো কমন আছে 1 2 3 4, 5টাকে একবারেই লিখবো। প্রত্যেকটা থেকে 5 একটা কমন চলে আসলো, ইন্টু যেগুলো কমন নেই সেগুলোকে বসাও। 2 কমন নেই, 3 কমন নেই, তাহলে 2 ইন্টু 3, তাহলে কত হয়ে গেল? 3 9 6 5 6 হয়ে যাবে 30। আমাদের লসাগুটা হয়ে যাবে 30। যদি তোমরা ক্যালকুলেশন করে দেখতে যাও 5 10 15 আর 5-এর লসাগু, তাহলে দেখো 5 একে 5 2 3 1, তার মানে 5 2 10 3 10 30। তার মানে দেখো আমি এখানে কি যে কারণে তোমাদেরকে এই জিনিসটা বলতে চাইলাম যে লসাগু মানে হচ্ছে কি, যেগুলো কমন থাকবে, একই সংখ্যা যেগুলো থাকবে সেগুলোকে আমি একবারেই লিখবো। লসাগু মানে হচ্ছে এইটা আমার। লসাগু মানে কি? যেইটা কমন থাকবে প্রত্যেকটাতে সেটাকে একবার লিখবো, যেগুলো কমন থাকবে না সেগুলোকে ইন্টু 2 করে লিখবো। এবার আসো আমার মূল প্রশ্নে, এই জিনিসটা কিন্তু ভালো করে মনে রাখবে। ক্লাস 9-এ আশা করি তোমরা করেছো এই টাইপের। তাহলে দেখো প্রথম 110টি সংখ্যার ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক সংখ্যার লসাগুটা কত বলেছে? এন। আর 115 স্বাভাবিক সংখ্যার আমার লসাগুটা বের করতে বলেছে। তার মানে 110টা যদি ন্যাচারাল নাম্বার অর্থাৎ প্রাকৃতিক সংখ্যার লসাগু এন হয়, তাহলে 115টার কত হবে? তার মানে এই 115-এর মধ্যে কিন্তু এই 110টা ঢুকে আছে। স্বাভাবিক সংখ্যা কোনগুলো হবে? প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার কিন্তু আমার প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা। তার মানে দেখো 115 আমার কি বের করতে বলেছে? লসাগু বের করতে বলেছে 115 পর্যন্ত সংখ্যার। এবার এখান থেকে তো আমরা 110 পর্যন্ত সংখ্যার এন পেয়ে গিয়েছি, তার মানে আমরা এন ইন্টু কী করে দেবো? দেখো 110 111 115, আচ্ছা 112 113 114 115, আর এইভাবে এখানে থাকছো 109, এভাবে এক থেকে শুরু করে এভাবে যেতে যেতে যেতে, তাহলে দেখো এই পর্যন্ত 1 থেকে আমি যখনই 110 পর্যন্ত গেলাম, তাহলে এটির লসাগু পেয়ে গেলাম এন। তার মানে আমাকে বাকি সংখ্যাটির লসাগু বের করতে হবে।
110 পর্যন্ত সংখ্যার তো আমরা পেয়ে গেছি এন, তার মানে এখান থেকে তো এই 115-র মধ্যে তো 110 পর্যন্ত রয়েছে, তার মানে আমরা তো এন পেয়ে গেছি। তার মানে আমাদের কি হয়ে যাবে, এন হয়ে যাবে ইনটু কি হবে 115 থেকে 110 পর্যন্ত সংখ্যার পেয়ে গেছি আমরা এন। তাহলে কত বাকি রয়েছে, 100 কত 111। আচ্ছা এখানে দেখো 111 বাকি রয়েছে, তারপরে কত 112, সরি একটু মিস্টেক হচ্ছে আজকে। দেখো কত রয়েছে 111, 112, 113, 114, 115। যেহেতু 15 পর্যন্ত বের করতে বলছে, তাহলে 111কে আমরা কি লিখতে পারবো স্যার, 111কে আমরা কত লিখতে পারবো 3 ইন্টু 37, 3 ইন্টু 37, 3 7 21, 3 9 10 11। এটাকে কত লিখতে পারবো আমরা, 2 দ্বারা 5 6 56, 6 2 12, 5 2 10, 1 11। 113 দেখো একটা হচ্ছে মৌলিক সংখ্যা, একে আমরা 1 ইন্টু 113 লিখতে পারবো। 114কে কি লিখতে পারবো 2 ইন্টু কত 5 2 10, 7 2 14 57। 115কে কত লিখতে পারবো 5 ইন্টু 5 2 10, 3 5 15 23। তার মানে দেখো প্রথম তো 110টা সংখ্যার স্বাভাবিক সংখ্যার আমরা পেয়ে গেছি লসাগু এন, এর সঙ্গে কি গুণ হয়ে যাবে 111 থেকে 115-র মধ্যে কি কি কমন পাচ্ছি সেগুলো, আর ইন্টু যেগুলো কমন আসবে না। তাহলে দেখো কি কি কমন আসছে না আমার, তাহলে দেখো এবার তুমি 37 আর 3, 37 আর 3 কমন আসছে না, কিন্তু দেখো তো 110-এর মধ্যে 1 থেকে 110-এর মধ্যে 37 আর 3 রয়েছে কি নেই, অবশ্যই আছে, তার মানে এটা আমরা নিতে পারবো না। 2 আর 56, এই 110-এর মধ্যে 2 আর 56 রয়েছে কি নেই, রয়েছে, তার মানে এটিও আমরা নিতে পারবো না। 2 আর 57 এই 110-এর মধ্যে রয়েছে কি নেই, 1 থেকে 110-এর মধ্যে রয়েছে, তার মানে নিতে পারবো না। 5 আর 23 এই 110-এর মধ্যে রয়েছে কি নেই, আছে, তার মানে এটাও নিতে পারবো না। 113 1 তো রয়েছে, 1 থেকে 110 পর্যন্ত 1 তো রয়েছে, কিন্তু 113টা দেখো তো 110-এর মধ্যে রয়েছে কি, 110-এর এপারে অবশ্যই নেই, যেহেতু 110-এর পরে 113 আসছে, তার মানে 113 দ্বারা আমরা কি করে দেবো, গুণ করে দেবো, তার মানে এটা হয়ে গেল 113 এন। তার মানে আমি কি বলেছিলাম, কমনগুলোকে আমরা প্রথমেই নিয়ে নিব, আর যেগুলো আনকমন আসবে সেগুলোকে গুণ করে দেবো। তাহলে দেখো এই 37 ইন্টু 3 এটা কিন্তু আমার 110-এর এপারে রয়েছে, 1 2 3 করে আসবে 111, 37 38 39 করে করে, তারপরে অর্থাৎ 1 থেকে শুরু করে 110-এর মধ্যে আমার কিন্তু 3ও নুকিয়ে আছে, 37ও নুকিয়ে আছে। তার মানে এই এনটা তো আমার সেই সমস্ত সংখ্যারই লসাগু, তার মানে এই সংখ্যাগুলো আমরা নিতে পারবো না। একমাত্র নিতে পারবো কোনটা, 110-এর উপরে যেগুলো রয়েছে, আর একমাত্র রয়েছে 113, তার মানে এনের সঙ্গে আমরা গুণ করে দেবো 113 দিয়ে, যেটা অ্যান্সার হবে ওটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। চলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো মেথডটা। এই টাইপের অঙ্ক আর একটা নিয়ে আসবো তোমাদের পরবর্তী সেটগুলোতে, যে তোমরা করতে পারছো কিনা। চলো, তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট, একেবারে ইম্পর্টেন্ট কোশ্চিন, নাম্বার সিস্টেম থেকে খুব লসাগু গসাগু হতে পারে চ্যাপ্টারটা, কিন্তু দেখো লসাগু গসাগু আর নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা সংক্রান্ত দুটো থেকে কিন্তু আমার মিক্স কোশ্চিন রয়েছে এইটা। চলো 3 নম্বর কোশ্চিন, যদি 12 জন পুরুষ 5 দিনে 60 মিটার দীর্ঘ একটি প্রাচীর তৈরি করতে পারে, তাহলে 24 জন পুরুষ 2 দিনে কত মিটার দীর্ঘ প্রাচীর তৈরি করতে পারবে। একেবারে সহজ কোশ্চিন, আশা করি প্রশ্ন পড়ার আগে পড়তে পড়তে তোমরা অ্যান্সারটা করে দিতে পারবে। কিভাবে না, আমি কালকে কি বলেছিলাম ফর্মুলাটা, M1 D1 W1 ইকুয়াল টু M2 ইন্টু D2 বাই W2। তাহলে কতজন লোক বলেছে আমাকে, 12 জন পুরুষ কত দিনে, আমার কি বলছে 60 মিটার দীর্ঘ একটি প্রাচীর তৈরি করতে পারে 5 দিনে। 5 দিনে কত দিনে, 5 দিনে কত মিটার, 60 মিটার সমান। এবার দেখো কি জিজ্ঞাসা করেছে আমাকে, 24 জন পুরুষ 2 দিনে কত মিটার দীর্ঘ, কত 24 জন পুরুষ 2 দিনে কত মিটার দীর্ঘ জানি না, তার মানে আমি ধরে নিলাম যে কাজটা কত, যত মিটার লম্বা কাজ প্রাচীর তৈরি করছে সেটা কি আমার কাজ করছে, তার মানে কত মিটার লম্বা আমার প্রাচীর তৈরি করছে 60 মিটার, 60 মিটারটা কি আমার কাজের মধ্যে পড়ছে, তার মানে আমরা ধরে নিলাম যে এক্স মিটার করতে পারবে। তাহলে এখান থেকে দেখো 12 2 24, 5 12 60,
তাহলে এক্স, এখানে এক্স গুণ করে দাও, এটাকে এখানে গুণ করে দাও, এখানে তো কিছু নেই মানে 1 রয়েছে, তার মানে এক্স সমান কত হয়ে যাবে 12 2 24, আর 24 2 কত হয়ে যাবে 48। তার মানে কত হয়ে যাবে 48 মিটার লম্বা প্রাচীর তৈরি করতে পারবে। কত মিটার দীর্ঘ প্রাচীর তৈরি করতে পারবে 24 জন ব্যক্তি 2 দিনে কত মিটার করতে পারবে 48 মিটার লম্বা একটা প্রাচীর তৈরি করতে পারবে। দেখতে এলে কত সহজ অঙ্ক ছিল। যারা আগের ক্লাসটা করেছো এবং ঠিকঠাকভাবে প্র্যাকটিস করেছো অঙ্কগুলো এবং ফর্মুলাটা আমি তোমাদেরকে বলেছিলাম নোট ডাউন করে রাখবে, যারা নোট ডাউন করে রেখেছো আশা করি তারা অ্যান্সারটা করতে পেরেছো। তারপরে পড়ো, পুলিশ 120 মিটার সামনে এগিয়ে থাকা একটা চোরকে কি করছে দেখতে পায়। তখন পুলিশ সদস্য চোরকে তাড়া করতে শুরু করে। অর্থাৎ 120 মিটার সামনে থাকা, এখানে যদি পুলিশ থাকে তাহলে এখানে থাকবে কি চোর, সি ফর চোর, আর তাদের মধ্যে দূরত্ব কত হয়ে যাবে 120 মিটার। যেহেতু পুলিশ 120 মিটার সামনে এগিয়ে থাকা পুলিশকে দেখতে আছে, অর্থাৎ এখান থেকে এটুকুর দূরত্ব পুলিশ আর চোরের মধ্যে হয়ে যাবে 120 মিটার। এবার কি বলছে আমাকে, তখন পুলিশ সদস্য চোরকে তাড়া করতে শুরু করে। পুলিশ 1 মিনিটে 26 মিটার যায়। পুলিশ যাচ্ছে 1 মিনিটে কত মিটার 26 মিটার, চোর যাচ্ছে 1 মিনিটে 20 মিটার বলে দিয়েছে আমাকে। কত সময়ে চোর ধরা পড়বে, কতক্ষণ পর চোর ধরা পড়বে, বা আচ্ছা প্রশ্নে বলেছে কত সময়ে পুলিশ চোরকে ধরবে। তার মানে দেখো আমি ভাবলাম যে এখানে এসে চোর ধরা পড়লো, এখানে এসে আমার চোর ধরা পড়লো, এখানে এসে, তার মানে এটুকু দূরত্ব এসে পুলিশকে ধরতে হয়েছে, তার মানে এখান থেকে এখানে আসতে সময় লাগিয়েছে। আর আমরা ফর্মুলা কি জানি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এটা কিন্তু তোমাদের করিয়েছি অলরেডি প্রশ্ন। স্পিডে কি হয়ে যাবে, পুলিশও দৌড়ছে এই দিকে, চোরও দৌড়ছে একই দিকে, পুলিশ যেদিকে দৌড়ছে চোরও সেদিকে দৌড়ছে, অর্থাৎ চোরের পিছন পিছন আমার পুলিশ দৌড়াচ্ছে। তার মানে স্পিডটা কী হয়ে যাবে, পুলিশের স্পিড থেকে চোরের স্পিডটা বাদ দিয়ে দিব। তাহলে পুলিশের স্পিড ছিল 26 আর চোরের ছিল 20, তাহলে বাদ দিলে হয়ে যাবে কত 6। তার মানে স্পিডের জায়গাতে বসে যাবে 6। ডিস্টেন্স কত আছে আমার দেওয়া 120 মিটার, তাহলে 120 বাই টি। তাহলে দেখো তো কাটাকাটি করো, টি ইকুয়াল টু কত পেয়ে গেলাম 20। এই টিটা এখানে চলে আসবে আর 20টা থাকবে, তাহলে টি এর মানটা কত পেয়ে গেলাম 20, অর্থাৎ সময়টা কত লাগবে আমার 20 মিনিট। কতক্ষণ লাগবে স্যার 20 মিনিট। একেবারে সহজ কোশ্চেন ছিল। চলো নেক্সট প্রশ্ন দেখবে। চোর পুলিশ সংক্রান্ত তোমাদের কিন্তু স্পেশাল 2টো না 3টা আমি ক্লাস করেছিলাম, স্পেশাল 2টো 3টে ক্লাস করেছিলাম কনসেপ্ট ক্লাসে চোর পুলিশ, আর প্রত্যেকটা কেস সেখানে আমরা ডিসকাস করেছি যে মেথডগুলো কিভাবে হয়। চলো নেক্সট কোশ্চেনটা করবে তোমরা, করে 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবে আমাকে। চলো আশা করি তোমরা করতে পেরেছো। দেখো কি বলছে প্রশ্ন আমার, 40 জন পুরুষ 15 দিনে একটি কাজ করতে পারে। কতজন পুরুষ, 40 জন পুরুষ 15 দিনে একটি কাজ শেষ করতে পারে। তারা কাজ শুরু করে এবং 5 দিন পর আরও 10 জন, আরও কতজন 10 জন পুরুষ তাদের সাথে যোগ দেয়। তাহলে মোট কাজ কত দিনে আমার শেষ হবে জিজ্ঞাসা করেছে। তার মানে দেখো 40 জন পুরুষ আমার কত দিনে কাজ করছে স্যার, 40 জন পুরুষ 15 দিনে একটা কাজ করতে পারে। তাহলে টোটাল কাজ কত হয়ে যাবে, মোট লোক সংখ্যা ইন্টু কত দিনে কাজটা সম্পন্ন করছে এটা যদি গুণ করে দিই তাহলে টোটাল কাজ পেয়ে যাব। আগের ক্লাসেও বলেছিলাম 4 15 60, অর্থাৎ 600 হয়ে গেল আমার কি মোট কাজ, অর্থাৎ টোটাল কাজ হয়ে গেল 600 ইউনিট। কিন্তু আমাকে প্রশ্নে কি বলছে, তারা কাজ শুরু করে এবং 5 দিন পর আরও 10 জন পুরুষ আসে। তারা কাজ শুরু করার 5 দিন পরে 10 জন যুক্ত হয়েছে, কিন্তু কারা, ওই 40 জন ব্যক্তি কাজ শুরু করার 5 দিন পরে 10 জন যুক্ত হয়েছে। তার মানে কথাটা বুঝবে ভালো করে, কাজটা শুরু করার 5 দিন পরে 10 জন যোগ হয়েছে, তার মানে অলরেডি তারা 5 দিন কাজ করেছে। কারা কাজ করেছে, 40 জন পুরুষ অলরেডি আগে তারা 5 দিন কাজ করে নিয়েছে, তারপরে তো 10 জন আসবে 5 দিন পরে। তার মানে তারা 5 দিনে কত কাজ করেছে, 4 5 20, 200 ইউনিট কাজ করেছে। তার মানে 40 জন পুরুষ 5 দিনে অলরেডি 200 ইউনিট কাজ করে নিয়েছে। তাহলে বাকি রয়েছে কত, বাদ দিয়ে তো 600 মোট কাজ ছিল, 200 করে নিয়েছে, তার মানে এখন বাকি রয়েছে কত 400। এবার কি বলছে, 5 দিনের পরে আমার আরও 10 জন যুক্ত হয়েছে, 40 জন ছিল এখন 10 জন যুক্ত হয়ে গেছে 50 জন। তাহলে এই 50 জন ব্যক্তি বাকি কাজটা করবে। বাকি কাজটা কত রয়েছে 400 ইউনিট, আর মোট ব্যক্তি কত রয়েছে 50 জন। তাহলে 50 জন কত দিনে করতে পারবে, মোট কাজকে আমরা ভাগ করে দেবো ব্যক্তি দ্বারা, তাহলে 0 0 5 8 40, মানে বাকি কাজ অর্থাৎ 400 ইউনিটটা কত দিনে করবে 8 দিনে। তাহলে বলছে যে টোটাল সম্পূর্ণ কাজটা শেষ হতে কত দিনে শেষ হবে। তার মানে দেখো
40 জন পুরুষ প্রথমে 5 দিন করেছে, অলরেডি 5 দিন করেছে, প্লাস পরে করে ব্যক্তি বৃদ্ধি পায় কাজটা 8 দিন হয়েছে, তার মানে টোটাল 8, তার মানে 5 আর 8 13 দিন। অলরেডি কাজটা 5 দিন হয়েছিল, 200 ইউনিট কাজ 5 দিনে হয়েছে, বাকি ছিল 400 ইউনিট, 400 ইউনিট কাজ হলো 8 দিনে, তাহলে টোটাল কত হয়ে গেল? 5 আর 8 13 দিনে, তাহলে 13 দিন হয়ে গেল আমাদের অ্যান্সার। যদি আমাকে বলতো যে বাকি কাজটা কত দিনে সম্পন্ন হবে, তাহলে আমার হতো কত? 8 দিনে। চলো নেক্সট কোশ্চেন দেখবে কি বলছে, বার্ষিক চক্রবৃদ্ধি প্রতি বার্ষিক 12% হারে 2019 সালে একটি স্থায়ী আমানতে, কথাটা দ্বারা বুঝতে হবে আমাদেরকে। স্থায়ী আমানতে মানে কি? একটা যে কোনো ব্যবসাতে আমার ইনভেস্ট করছে, স্থায়ী আমানতে কথার অর্থ তোমরা এখানে ধরতে পারো যে একটা ব্যবসাতে ইনভেস্ট করছে। কত টাকা? আমার 1,20,000 টাকা। এর পরিমাণ বিনিয়োগ করা হয়েছিল 2022 সালে। এর আনুমানিক মূল্য কত হবে আমাকে জিজ্ঞাসা করছে। অর্থাৎ বলছে যে 2019 সালে তুমি 12% রেটে 1,20,000 টাকা একটা ব্যবসাতে বিনিয়োগ করলে, তাহলে এই টাকাটা 2022 সালে কত টাকায় পরিণত হবে, অর্থাৎ অ্যামাউন্টটা আমাকে জিজ্ঞাসা করছে। তাহলে সময়টা কিন্তু আমাদেরকে ইনডাইরেক্ট বলে দিয়েছে, 2019 থেকে 2022 কত বছরের কথা বলছে? 2022 থেকে 19 বাদ দিয়ে দাও, 3 বছরের কথা বলছে। তার মানে বলছে যে এই 3 বছরে 1,20,000 টাকাটা 12% চক্রবৃদ্ধি সুদের হারে কত হয়ে যাবে। তার মানে দেখো আমরা কি করি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, আর টাকা ধরে করি, আর কি রয়েছে 12% মানে কি 12/100 কাটাকাটি করলে 3, 4 25 100। তার মানে অ্যামাউন্ট, প্রিন্সিপাল অর্থাৎ মূলধন, আর অ্যামাউন্টটা আমার কি হয়ে যাবে? মূলধন। এখান থেকে দেখো 25 টাকা যদি প্রথম বছরের শুরুতে ইনভেস্ট করো, তাহলে 25 টাকাটা সুদ কত হবে? 3 টাকা। তার মানে অ্যামাউন্টটা কত হয়ে যাবে? সুদে আসলে, অ্যামাউন্ট মানে কি আমার সুদে আসলে টোটাল টাকাটা হয়ে যাবে 25 টাকা ছিল, 3 টাকা সুদ হয়েছে, তার মানে হয়ে যাবে 28 টাকা। তাহলে 25 টাকা আমার সুদে আসলে হয়ে যাচ্ছে 28 টাকা 1 বছর পরে। এভাবে আমাকে জিজ্ঞাসা করেছে 3 বছরের কথা, তার মানে 3 বার বসিয়ে দাও। এবার কী করে দেবো? গুণ করে দেবো প্রত্যেকটাকে। 25 ইন্টু 25, 25 ইন্টু 25 ইন্টু 25 পেয়ে গেলাম। আর এটা কত পেয়ে গেলাম? 28 ইন্টু 28 ইন্টু কত পেয়ে গেলাম স্যার? 28। তার মানে আমাকে কি বলছে এখান থেকে মূলধনটা অর্থাৎ বিনিয়োগকারী অর্থটা কত পেলাম আমি? এত। আর এই টাকাটা 3 বছর পর কত হয়ে যাবে আমার? এত টাকা। কিন্তু বলছে এখানে প্রশ্নে যে 1,20,000 টাকা বিনিয়োগ করেছিল। কত টাকা? 1,20,000 টাকা। আর আমরা এখানে কত পেলাম? 25 ইন্টু 25 ইন্টু 25। তার মানে এই 25 ইন্টু 25 ইন্টু 25 এর মানটাই হবে 1 লক্ষ। 25 ইন্টু 25 ইন্টু 25 এর মানটা কত হয়ে গেল আমার? 1,20,000। তাহলে একের মানটা এখান থেকে কত হয়ে যাবে স্যার? 1,20,000 বাই 25 ইন্টু 25 ইন্টু 25। তাহলে আমাকে কি বলছে যে 3 বছর পরে টাকাটা কত হবে? 3 বছর পরে কত হচ্ছে? 28 ইন্টু 28 ইন্টু 28। তাহলে 28 ইন্টু 28 দ্বারা গুণ করে দেবো। 28 ইন্টু 28 ইন্টু 28 দ্বারা গুণ করে দিলে যেটা পাবে সেটা হয়ে যাবে আমাদের উত্তর। আর এটা থাকবে তোমাদের প্রত্যেকের হোমওয়ার্ক, তোমরা প্রত্যেকে করে আমাকে কমেন্টে কিন্তু জানাবে যে কত অ্যান্সার হয়েছে এবং কত দাগের অ্যান্সারটা সঠিক হবে, কোন দাগের অপশানের কোন দাগের অ্যান্সারটা সঠিক হবে। তাহলে দেখে নাও এখান থেকে। চলো এবার নেক্সট কোশ্চিন। একেবারে সহজ কোশ্চিন ছিল, শুধু সময়টাকে আমাকে বছরে বলে দিয়েছে 2019 থেকে 22। এখান থেকে আমরা 22 থেকে 19টা বাদ দিয়ে দেবো, যেটা হবে সেটা হবে আমার বছর। 19 থেকে 22, 2019 থেকে 2022 কত বছর হচ্ছে আমার? 3 বছর। তাহলে সময়টা আমার ইনডিরেক্টলি বলছে 3 বছর। চলো কি বলছে আমাকে, একটি গোলকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 22,176 সেমি স্কোয়ার। গোলকের ব্যাস কত? এটা আমার একটা গোলক রয়েছে, এটা আমার কি জানি কেন্দ্র থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ আমাকে জিজ্ঞাসা করেছে, এই পুরোটা আমাকে ব্যাস জিজ্ঞাসা করেছে। এবার আমাকে কি বলে দিয়েছে? মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 22,100 কত বলেছে? 76 সেমি স্কোয়ার। একেবারে সহজ কোশ্চিন রয়েছে, যারা পারবে না করতে তারা নিজের গালে এক চড় করে মারো, কারণ এর চাইতে সহজ কোশ্চিন আর হয় না। ফর্মুলা যাদের মনে আছে একেবারে করতে পারবে। মোট পৃষ্ঠের ক্ষেত্রফল বলেছে আমার এত, তাহলে সূত্র কি জানি আমরা? মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র, গোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্রটা কি জানি আমরা? 4πr²। এটাই তো পুরো গোলকের ক্ষেত্রফলের সূত্র, এটাই জানি আমরা। তাহলে এখান থেকে মানটা বসে দাও, 4 ইন্টু 22/7
ইন্টু আর এর মানটা আমরা জানি না, বের করতে হবে। তাহলে এখানে আর স্কোয়ার থাকলো সমান 22,176। তাহলে এখান থেকে আর স্কোয়ার সমান কত হয়ে যাবে স্যার? 22,176 ইন্টু এপারে যেগুলো নিচে আছে ওপারে গিয়ে উপরে হয়ে যাবে। তাহলে নিচে কে ছিল? 7, 7টা উপরে, 4 ইন্টু 22 উপরে ছিল, তাহলে নিচে লিখে দাও 4 ইন্টু 22। কাটাকাটি করো 11 দ্বারা, 11 দুয়ে 22, এখানে 11 দুয়ে 22, 0 11কে 11, 6 11 66। 4 দ্বারা কাটো, 4 5 20, 0 4 4 16, 2 দ্বারা 2 দিয়ে 4, 5 2 10, 2 দিয়ে 4। তাহলে আর স্কোয়ারের ভ্যালুটা কত পেয়ে গেলাম স্যার আমরা? 252 ইন্টু 7, যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে? 7 2 14, 4 হাতে হলো 1, 5 হাতে 35 থাকে 36, 6 হাতে হলো 3, 7 2 14 আর 3 17, 1776। আর স্কোয়ারের মানটা পেলাম এত। আর এর মানটা কত হয়ে যাবে স্যার? স্কোয়ারটা উঠালে এপারে রুট হয়ে যাবে, রুট হয়ে এখানে 2 বসবে, তার মানে দুটো জিনিস থেকে একটা বেরোবে, কত? 1764। আর আমরা জানি যে এটাকে কি লিখতে পারবো? 1764কে 42-এর স্কোয়ার। কতর স্কোয়ার স্যার? 42-এর স্কোয়ার, অর্থাৎ 42 ইন্টু 42-এর স্কোয়ার যদি করি তাহলে 1764 পাবো। তার মানে এখান থেকে কি, এখানে 2 রয়েছে মানে কি দুটো থেকে একটা বেরোবে, তার মানে একটা বেরিয়ে গেল। আর এর মানটা কত পেয়ে গেলাম? 42। কিন্তু আমাকে জিজ্ঞাসা কি করেছে? ব্যাস। এটা পেলাম ব্যাসার্ধ, আর মানে কি ব্যাসার্ধ, আর আমাদেরকে জিজ্ঞাসা করেছে পুরোটা। আমরা এটুকুর মান অর্থাৎ ব্যাসার্ধর মান পেলাম 42, তার মানে এটার মানও 42 হবে। তাহলে টোটালটা কত হয়ে যাবে? 42 আর 42 84 সেমি। তাহলে 84 সেমি হয়ে গেল আমাদের অ্যান্সার। কিছু ছিল না প্রশ্নে, খুবই সহজ প্রশ্ন ছিল। চলো নেক্সট কি বলছে স্যার? বার্ষিক চক্রবৃদ্ধি হারে চক্রবৃদ্ধি সুদে একটি সমষ্টি 3 বছরে আমার কত হচ্ছে? 3 বছরে হয়ে যাচ্ছে, 3 বছরে কত হচ্ছে আমার? 4,900 টাকা। আর কি বলেছে? 5 বছরে 6,400 হয়ে যায়। 6 বছরে কত? 6,000। আচ্ছা 5 বছরের কথা বলেছে, 5 বছরে 6,000 কত বলে দিয়েছে আমাকে? 6,400 হয়ে যায়, 6,400 হয়ে যায়। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার খুঁজুন। 3 বছরে হচ্ছে 4,900, 5 বছরে হচ্ছে 6,400। 3 বছরে 4,900, 5 বছরে 6,400। তার মানে 3 বছর থেকে 5 বছর আসতে এই টাকাটা কত টাকাতে চলে এসছে? 4,900 টাকাটা। দেখো 3 থেকে 5 বছরে আসতে, 3 নম্বর বছর থেকে 5 নম্বর বছরে আসতে আমার কত সময় লেগেছে? 2 বছর। 5 থেকে 3 বাদ দাও, 2, 3, 3 যোগ 2 5। তার মানে এই 2 বছরের টাকাটা কত হয়ে গেছে? 4,900 টাকা যা 64,000 হয়ে গেছে। ভালো করে বুঝবে কিন্তু, 3 বছরে ছিল এত টাকা আর 5 বছরে এত ছিল। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একটা জিনিস দেখবে, যদি প্রথম বছরে আমার কাছে 1 টাকা থাকে, সেই টাকাটা যদি দ্বিতীয় বছরে গিয়ে 3 টাকা হয়, আর 4 নম্বর বছরে গিয়ে যদি 5 টাকা হয়, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? এই 3 টাকাটা 1 বছরে কত হয়েছে? দেখো 1 নম্বর বছরে এত ছিল, 2 নম্বর বছরে এত ছিল, আর এটা 4 নম্বর। তার মানে দেখো 2 থেকে 4 কত বছরের গ্যাপ রয়েছে? 2 বছরের। তার মানে এই 3 টাকাটা আমার 2 বছরে হয়েছে, 5 টাকাটা সেম কেস। 3 বছরে এত টাকাটা, মানে এত টাকাটা আমার 3 বছর থেকে 5 বছর যেতে কত বছরের গ্যাপ রয়েছে? 2 বছর গ্যাপ। তার মানে এই টাকাটা আমার 2 বছরে কত হয়ে গেছে? 2 ইয়ার্সে এত হয়ে গিয়েছে। তার মানে আমাদেরকে দেখো এখান থেকে 2 বছরে পেয়ে গেলাম, 1 বছরে বের করতে হবে। তার মানে 1 বছরে বের করার জন্য আমরা কি করি? রুট আন্ডার করে দিই। কত টাকা কত থেকে কত হয়েছে 2 বছরে? 4,900 টাকাটা হয়ে গেছে আমার 2 বছরে 6,400 টাকা। তার মানে এখান থেকে দুটা থেকে আমরা একটা বের করতে পারবো। এই শূন্য কাটলো, রুট আন্ডার থাকলো। 64 জায়গাতে কি লিখতে পারবো? 8 ইন্টু 8, আর 49-এর জায়গাতে 7 ইন্টু 7। তাহলে দেখো এখানে 2 ছিল, মানে দুটো থেকে একটা বেরোবে, তার মানে 8 বেরোলো, আর নিচে 7 বেরোলো। তার মানে কি এটা আমরা 2 বছরের হিসাব ছিল, 2 বছর থেকে আমরা 1 বছরের হিসাবে নিয়ে আসলাম। তার মানে 1 বছরে যদি 60 টাকা থাকে, তার মানে 1 বছর পর কত হয়ে যাবে? 8 টাকা। কত টাকা বৃদ্ধি পাবে আমার? 1 টাকা। তার মানে 1 টাকা বৃদ্ধি পাচ্ছে কত থেকে? 7 থেকে। তাহলে 100 থেকে কত ইন্টু 100 করে দিলে কত পাবো আমরা? 7 1 7, 4 7 28, 7 2 14, 7 2 14 পয়েন্ট সামথিং, অর্থাৎ 14.2% হয়ে যাবে। 14.2% কোথায় রয়েছে স্যার? 14.2 বা 14.2/7 বা 14.2/7% হয়ে যাবে আমাদের অ্যান্সার। প্রশ্নে রয়েছে, পূর্ণ আকারে রয়েছে,
তাহলে 14.2 হয়ে যাবে আমাদের কি পার্সেন্ট হয়ে যাবে অ্যান্সার। তার মানে সুদের হারটা কত, চক্রবৃদ্ধি সুদের হার 14.7। এখান থেকে আর একবার দেখে নাও, 3 বছরে এত টাকা হচ্ছে, 5 বছরে এত টাকা হচ্ছে। তার মানে 3 বছর থেকে 5 বছরের কত বছর গ্যাপ রয়েছে, 2 বছর। তার মানে এই টাকাটা আমার 2 বছরে হচ্ছে 64,000 টাকা। 4,900 টাকাটাই হচ্ছে আমার 2 বছরে কত, 2 বছর পরে হয়ে যাবে 6,400। তার মানে 2 বছরে হচ্ছে এত টাকা এত, তার মানে 1 বছরে কত হবে, 1 বছরের জন্য রুট আন্ডার করে আমরা 2 দিয়ে দিই, রুট আন্ডার করে দিই, আর দুটো থেকে একটা জিনিস বের হবে। আমরা জানি 2 বছরের হিসাব দেওয়া থাকলে 1 বছরে নিয়ে আসবো আমরা। 2 বছরের পেয়ে গেলাম হিসাবটা যে 4,900 টাকা, 2 বছরে 64,000, 6,400 হয়েছে। তাহলে 1 বছরে কত হয়, রুট আন্ডার করে দিব। কত বছরের কেস রয়েছে, 2 বছর। তার মানে এখানে 2 বসাবো। 2 বসানোর মানে কি, আমার এখান থেকে দুটো জিনিস একটা বেরোবে। তার মানে এই শূন্য কাটলো, থাকলো 64 আর 49। 64 কার স্কোয়ার, 8 স্কোয়ার, 8 × 8, আর 49 কার স্কোয়ার, 7 স্কোয়ার, 7 × 7। তার মানে কী ছিল, দুটো থেকে একটা বেরোবে, দুটো 8 থেকে একটা বের করলাম, দুটো 7 থেকে একটা। তার মানে 60 টাকাটা 1 বছর পর কত হয়ে যাচ্ছে, 8 টাকা। 60 টাকাটা 8 টাকা হয়ে যাচ্ছে। তার মানে কত টাকা বৃদ্ধি পাচ্ছে, আমার 1 টাকা বৃদ্ধি পাচ্ছে। কত টাকা থেকে, 60 টাকা থেকে। তাহলে 100 থেকে কত, 14.27% হয়ে যাবে আমার অ্যান্সার। চলো, প্রত্যেকটা মেথড কিন্তু বলেছি, এই মেথডটাও আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বলেছি, প্র্যাকটিস সেটেই কিন্তু বলেছি। যারা প্র্যাকটিস সেটগুলো প্রত্যেকটা করে রেখেছো, আশা করি তোমরা ধরতে পারবে যে কত নম্বর প্র্যাকটিস সেটে এই অঙ্কটা করেছিলাম, এই টাইপের, এই অঙ্কটা না, এই টাইপের করেছিলাম। চলো, 90 লিটার দুধ ও পানির মিশ্রণে কত লিটার আমার বলেছে স্যার, 90 লিটার দুধ আর পানির মিশ্রণ রয়েছে, যাদের অনুপাত হচ্ছে আমার লিটার দুধ ও পানির মিশ্রণে, দুধ ও পানির, দুধ মানে কি, মিল্ক আর ওয়াটার অর্থাৎ জলের অনুপাত, W ফর ওয়াটার, অনুপাতটা 3:1 বলেছে আমাকে। কত স্যার, 4:1, সরি আমাকে বলেছে 4:1, 4:1 বলেছে। অর্থাৎ 90 লিটার আমার জল আর দুধের কি রয়েছে, মিশ্রণ রয়েছে, যেখানে দুধ এবং জল অর্থাৎ মিল্ক এবং ওয়াটারের অনুপাতটা 4:1 রয়েছে। তাহলে বলছে যে মিশ্রণে কতটা জল যোগ করতে হবে যাতে দুধ আর জলের অনুপাতটা কত হয়ে যাবে আমার, 3:1 হয়ে যাবে। তার মানে দেখো টোটাল কত লিটার আমার মিশ্রণটা, 90 লিটার, যেখানে মিল্ক অর্থাৎ দুধ এবং জলের অনুপাতটা কত, 4:1:5। তার মানে এখান থেকে টোটাল কত পেয়ে যাবো না, 4 আর 1 5। তার মানে দুধ আর জল মিলিয়ে কত রয়েছে, 5 রয়েছে, কিন্তু আমাকে প্রশ্নে বলছে 90 লিটার। তার মানে এই 5-এর মানটাই হয়ে যাবে 90। দেখো মিল্ক রয়েছে 4, ওয়াটার অর্থাৎ জল রয়েছে 1, তার মানে জল আর দুধ মিলিয়ে কত হয়ে গেল, 5। আর এখানে মিশ্রণটা মোট কত বলেছে, 90 লিটার। তার মানে এই 5 ইউনিটের মান হয়ে যাবে 90 লিটার, 1 ইউনিটের মান হয়ে যাবে 90/5। কাটাকাটি করতে গেলে 5 × 1 = 5, 5 × 8 = 40, তার মানে 18 লিটার। 18 লিটার হয়ে যাবে 1 ইউনিটের মান। এবার আমরা 1-এর মান যেটা পাই সেটাকে গুণ করে দেবো কি, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে। তার মানে মিল্ক স্যার কত হয়ে যাবে, মিল্ক মানে দুধটা কত হয়ে যাবে স্যার, 4 × কত হয়ে যাবে, 1-এর মান যেটা পেয়েছি 18 করে দাও, 4×18 কত হয়ে যাবে, 4×18 বলছে 2003, আর 1 4 3 7, 72 লিটার। তাহলে জলের পরিমাণটা কত হয়ে যাবে, জল কত ছিল, ওয়াটার ছিল কত, 1-এর সঙ্গে কি করে দিব, 1-এর মানটা যেটা পেয়েছি 18 × 18 করে দাও, তাহলে কত হয়ে গেল 18। তার মানে 90 লিটারের মধ্যে 72 লিটার ছিল দুধ আর জল রয়েছিল 18 লিটার। এবার আমাকে বলেছে, কি বলেছে স্যার প্রশ্নে, যে মিশ্রণে কতটা জল যোগ করতে হবে যাতে দুধের ও জলের অনুপাত 3:1 হবে। কি আমাকে মিশ্রণের জল যোগ করতে হবে, মিশ্রণে কতটা জল যুক্ত করতে হবে। তার মানে এটা কি ছিল, এটা জল ছিল, তার মানে 18 লিটার জল ছিল। এই 18 লিটারের সঙ্গে কত লিটার আমরা যদি জল আর যুক্ত করি, তাহলে দুধ আর জলের অনুপাতটা 3:1 হবে। তাহলে আমরা ধরে নিলাম এই জলের সঙ্গে x লিটার যদি আমরা জল আর মিশিয়ে দিই, তাহলে দুধ আর জলের যেটা অনুপাত 3:1 পাবো। তার মানে দুধ কত ছিল স্যার, 72ই ছিল অনুপাত, জলটা আমি কত মিশালাম, 18 + x মিশালাম, যার ফলে এই দুটোর অনুপাতটা কত পেয়ে যাব, আমাদেরকে বলছে 3:1। তার মানে 72 বাই, অনুপাত মানে কি, বাই আকারে লিখবো আমরা, 72/18 + x সমান কত হয়ে যাবে, 3/1। তার মানে দেখো কাটাকাটি করো, 3 × 1 = 3, 3 × 4 = 12। তার মানে এখানে দেখো এটাকে এটা দ্বারা গুণ করবো, এটাকে এটা দ্বারা গুণ করবো,
তাহলে 18, এখানে তো কিছু নেই, 1 রয়েছে, 3 তো কেটে গিয়েছে, তার মানে 18 প্লাস এক্স, 18 প্লাস এক্স সমান কত হয়ে যাবে? 1কে 14 দ্বারা গুণ, আচ্ছা 24 হবে হবে এটা, এটা হয়ে যাবে 24। তার মানে দেখো এক্সের মানটা কত হয়ে যাবে? 24 বিয়োগ ওপারে 18টা মাইনাস হয়ে যাবে, তার মানে 18 কত হয়ে যাবে? 6। তবে এক্সের ভ্যালুটা কত পেলাম? 6। তার মানে কত লিটার আমাদেরকে জল মেশাতে হবে স্যার? এই 18 লিটার জলের সঙ্গে যদি আমরা আর 6 লিটার জল মিশিয়ে দিই, তাহলে নতুন দুধ ও জলের মিশ্রণের অনুপাতটা কত হয়ে যাবে? 3:1 হয়ে যাবে। এভাবে অনুপাত যেটা দেওয়া থাকবে ওখান থেকে আগে আমরা বের করব যে মোট কত পরিমাণ দুধ আছে, মোট কত পরিমাণ জল আছে। এবার বলেছে জলের সঙ্গে কত আর জল মেশালে, তাহলে 18 লিটার জল ছিল, এই জলের সঙ্গে x লিটার আমরা যদি আর জল মেশাই, তাহলে নতুন যেটা অনুপাত হবে, অর্থাৎ দুধ আর জলের যে নতুন অনুপাতটা হবে, অর্থাৎ 72 অনুপাত 18 প্লাস এক্সের যে অনুপাতটা হবে সেটা হবে 3:1। এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, এক্সের মানটা পেয়ে যাব 6, 6টা হয়ে যাবে কি যে কত পরিমাণ জল মেশাতে হবে। চলো নেক্সট প্রশ্ন দেখবে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে? প্রদত্ত অভিব্যক্তির মান কত? অর্থাৎ নিচের যে সমীকরণটা দেখতে পাচ্ছ সেই সমীকরণটা তোমাদেরকে মান জিজ্ঞাসা করছে। একেবারে বডমাস থেকে কোশ্চেন রয়েছে, বডমাস চ্যাপ্টার থেকে, খুব সহজ কোশ্চেন। আমি তোমাদেরকে রুলস শিখিয়ে দিয়েছি যে কোনটার পর কোনটার কাজ করব, তাহলে সেভাবে যদি করো তাহলে কোনো রকম তোমরা ভুল দেখতে পারবে না। তাহলে চলো প্রশ্নটা কি বলছে দেখো। 9 ভাজক কত বলেছে? 9 ভাজক 3/5 প্লাস 25 ইন্টু কত বলেছে আমাকে? 4/5 প্লাস 3/15, 3 কত বলেছে? 15। এবার দিয়ে কত বলেছে আমাকে? মাইনাস 9 অফ কত বলেছে? 2/3, 2/3। তাহলে দেখো বলো তো স্যার আগে কিসের কাজ করব আমরা? ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটার কাজ করব। তার মানে দেখো 9, এখানে দেখো ভাগটাকে আমরা কি লিখতে পারবো? ভাগটাকে যদি আমরা গুণ লিখি তাহলে সংখ্যাটা উল্টে যাবে, অর্থাৎ নিচে যেটা আছে সেটা উপরে চলে যাবে আর উপরেরটা নিচে চলে আসবে। ভাগটাকে যদি গুণ করি তাহলে উল্টে যাবে। প্লাস 25 ইন্টু এখানে 5 রয়েছে, আচ্ছা এটা কাটাকাটি করো, উপর নিচে কাটাকাটি করো। 3 একে 3, 3 5 15, অর্থাৎ কত হলো? 1/5। তাহলে নিচে এটাও 5 এটাও 5, তাহলে লসাগু কত হয়ে যাবে? 5। তার মানে যোগ করলে কত হয়ে যাবে? 5কে 5 দ্বারা ভাগ করো, 5 একে 5, 1 পেলাম ভাগ করে, 1কে 4 দ্বারা গুণ করো, 4 একে 4, প্লাস 5কে ভাগ করব 5 দ্বারা, তাহলে কত হবে? 5 একে 5, 1 উপরে কত রয়েছে? 1, তাহলে 1 দ্বারা গুণ করে দেবো, 1 পেয়ে যাবো। মাইনাস 9 অফ, অফ মানে কি স্যার? অফ কথাটা যেখানে দেখতে হবে সেখানে গুণ লিখবে, তাহলে গুণ 2/3। তাহলে দেখো এখানে এবার 3 তিরিকে 9, 3 দ্বারা কেটে দিলাম, 3 তিরিকে 9, 3 দ্বারা কেটে দিলাম। তার মানে দেখো 3 ইন্টু 5 কত হয়ে যাবে? 15, প্লাস 4 আর 1-এ কত হয়ে যাবে যোগ করলে স্যার? 4 আর 1-এ যোগ করলে 5 হয়ে যাবে। তাহলে এই 5 কাটলো, তাহলে থাকলো কত স্যার? 1। তাহলে 25কে 1 দ্বারা, এখানে কোনো চিহ্ন নেই, তার মানে কি হয়ে যাবে আমার? 25 একে 25 গুণ আকারে আছে, 25কে 1 দ্বারা গুণ করো, তাহলে কত হয়ে যাবে? 25 মাইনাস 3 2-এ কত হয়ে যাবে? 6, তাহলে 15 আর 25-এ হয়ে যাবে 40, 40 থেকে 6 বাদ দিলে কত হয়ে যাবে স্যার? 34। তাহলে 34 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে যে অর্ডারে করতে হয়, প্রথমে ব্র্যাকেটের কাজ, প্রথমে ব্র্যাকেটের কাজ করবে, তারপরে হয়ে যাবে আমাদের ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। এভাবে তোমরা একদিক থেকে করবে, আশা করি তোমাদের ভুল হবে না। এখান থেকে আমাদের টপ 10 কোশ্চিন অর্থাৎ 23 নম্বর প্র্যাকটিস সেটের 10টা কোশ্চিন আমরা আবার আজকে কমপ্লিট করে ফেললাম। আশা করি তোমরা আজকের প্র্যাকটিস সেটে প্রত্যেকে 10টার মধ্যে 9টা প্রশ্ন করতে পেরেছো, আশা করি প্রত্যেকে করতে পেরেছো যারা প্রথম থেকে লেগে আছো। খুব সুন্দর সেট ছিল, একেবারে হুবাহু প্যাটার্ন তোমরা পরীক্ষায় দেখতে পাবে। এবং আজকে স্যার আমাদের 230টা প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। 23 নম্বর প্র্যাকটিস সেট মানে কি 230টা। যারা আগের প্র্যাকটিস সেটগুলো দেখে রাখোনি তারা অবশ্যই প্রথম থেকে শুরু করো, প্রথম প্র্যাকটিস সেট থেকে। এখনও সময় রয়েছে, যদি দিনে 2টা করে প্র্যাকটিস সেট করো তাহলে তোমাদের যে পরীক্ষার সময় রয়েছে, যারা কিছুই পড়োনি, অঙ্কে একেবারে কাঁচা রয়েছে, কিছুই পড়োনি প্রথম থেকে, এতদিন কিছুই পড়োনি, এখন থেকে পড়াশোনা শুরু করছো, অ্যাটলিস্ট আমি বলবো যে পরীক্ষা হলে তোমরা আমার প্র্যাকটিস সেটটা দেখে যাও, এক থেকে বাকি প্র্যাকটিস সেট অর্থাৎ যতগুলো চলবে দেখে যাও, তাহলে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন করে আসতে পারবে।
এটুকু আমি তোমাদেরকে বলছি। 100% গ্যারেন্টি, ম্যাক্সিমাম প্রশ্ন করে আসতে পারবে, আর সেম টু সেম প্যাটার্ন তোমরা কমন পাবে পরীক্ষাতে, এটা আমার কথা। এটা আমি গ্যারেন্টি দিতে পারি যে সেম টু সেম প্যাটার্ন আসবে। তাহলে তোমরা প্রত্যেকেই ক্লাসটা শেষ হওয়া মাত্র যেই প্রশ্নগুলি পারোনি করতে সেগুলোর কি করবে, আমি তো সলিউশন করে দিয়েছি, প্রত্যেকটা প্রশ্ন প্র্যাকটিস করবে। এইভাবে প্রত্যেকটা প্রশ্ন প্র্যাকটিস করে করে নিজেকে তৈরি করতে হবে পরীক্ষা পর্যন্ত। আমাদের হাতে আর বেশি সময় নেই, মাত্র কতটা দিন, মাত্র আমার 20 দিন সময় রয়েছে। 20 দিন সময়, যেহেতু সামনে মাস থেকে আমাদের কি পরীক্ষা, তাহলে এই 20টা দিন তোমরা বাকি সাবজেক্টগুলো এমনভাবে পড়ো, রিভিশন করো বেশি বেশি করে স্যার। কারণ একটা পরীক্ষা, এই পরীক্ষাটাতে যদি তুমি ভালো নম্বর তুলতে পারো তাহলে এই পরীক্ষাটা তোমার জীবনটাকে পরিবর্তন করে দেবে। একটা চাকরি তোমার জীবনটাকে পরিবর্তন করে দেবে। সেই জন্য বারে বারে বলছি, রিলসে রিলসের নেশাটা বাদ দাও। রিলসে কোনো ভালো জিনিস নেই। রিলস দেখা, টাইম নষ্ট করা, একই ব্যাপার। রিলস দেখে টাইম নষ্ট করিও না। কিছুদিন আর সময় রয়েছে, একটু ভালো করে পড়ে নাও, সিলেকশনটা নিয়ে নাও, তারপরে যা করার তা করো। সিলেকশন হয়ে যাবে মাথা থেকে, সত্যি বলছি, যেদিন সিলেকশন হয়ে যাবে মনে হবে যে মাথা থেকে এমন একটা বোঝ নামলো, যেভাবে আর কি বলবো, যেভাবে মাথা ঝেড়ে ফেলে না, এভাবে মনে হবে যে তুমি তোমার বোঝটাকে ঝেড়ে ফেললা। যেদিন চাকরি হয়ে যাবে দেখবে, মিলিয়ে দেখবে, যেদিন তোমার ফাইনাল কাট অফ মেরিট, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্টে যেদিন নামটা চলে এসেছে না, মনে হবে যে কতই না বড় একটা বোঝ নেমে গেল মাথা থেকে। সেই জন্য বলছি স্যার, সিরিয়াস হয়ে পড়াশোনা করো। যে পড়তে গেলে সিরিয়াস হয়ে পড়ো, একটা স্টুডেন্ট, একটা ছাত্রের মতো পড়ো। আর না পড়তে গেলে পড়াশোনা ছেড়ে দাও, অন্য কিছু দেখো, সেটাতে ভালো করার চেষ্টা করো, কিন্তু সেটাতেও মনোযোগ সহকারে করো। যা করবে মনোযোগ সহকারে করবে। অনেক কিছু বলে ফেললাম তোমাদেরকে, আর বেশি কিছু বলবো না, নাহলে আবার তোমরা গালাগালি করবে আমাকে যে বেশি জ্ঞান দিচ্ছে। তো যাই হোক, তো সব কিছুটা তোমাদের ভালোর জন্যই বললাম। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী প্র্যাকটিস সেটে। ততক্ষণের জন্য আমার সুস্থ থাকো, ভালো থাকো, এবং প্রত্যেকটা সাবজেক্টের রিভিশন কিন্তু বারবার করে যাও। পরীক্ষার সময় বেশি নেই। চলো দেখা হবে তোমাদের সঙ্গে কালকের ক্লাসে। ধন্যবাদ।